আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আশ্রমে চলে যাচ্ছি না, রান্নাঘরে যাচ্ছি। রুষা আপুর জন্য তার পছন্দের কেক বানাচ্ছি। আপনি চাইলে খেতে যেতে পারেন। ধন্যবাদ, আমি বেশিক্ষণ থাকবো না, ভাইয়ের সাথে কথা বলে চলে যাব। কথা আর কিছু বলল না, রান্নাঘরে চলে গেল। রুষা আদ্রিসের ওষুধ খাইয়ে নিচে আসবে তখন সার্ভেন্ট এসে জানালো সেজান এসেছে। ও আদ্রিসের সাথে দেখা করতে চায়। আদ্রিস সেজানের আসার কথা শুনে বিছানা থেকে নেমে দাঁড়ায়। আপনি পানি নিচে যাবেন? কিছু হবে না, আমি যেতে পারবো। আপনি সিঁড়ি ভেঙে যেতে পারবেন না, আমি নিচে যাচ্ছি, সেজান ভাইকে পাঠিয়ে দিচ্ছি। সেজান বেডরুমে আসবে? আপনার ভাই তো, সমস্যা কি, আমি পাঠিয়ে দিচ্ছি। রুষা নিচে চলে গেল। সেজানকে ঘরে আসতে বলে রুষা রান্নাঘরে গেল। কথা কেক বানাচ্ছে। রুষা ওর সাথে টুকটাক কথা বলছে আর ওর কেক বানানো দেখছে। রুষা রান্না বান্না কিছুই জানে না। সেজান ঘরে যেতেই আদ্রিস উঠে বসে। কেমন আছেন ভাই? এই তো ভালো আছি। জারিফের কি খবর? সেজান মৃদু হেসে বলল, খাঁচায় বন্দি পাখি যেমন ছটফট করছে। আর কিছুদিন ছটফট করুক, বন্দি জীবনটা অনুভব করুক, তারপর একেবারে খালাস করে দেব। কেউ হদিস পাবে না। জানোয়ারের বাচ্চাটা এত বড় মাফিয়া হয়ে আমার মতো বিজনেসম্যানের হাতে মরবে কেন? যেচে মরতে এলি? আপনার হাতে মরবেই বলে দেশে এসেছে। সাপের লেজে পা দিয়েছে, কামড় তো খেতেই হবে। আচ্ছা, রুষার গুলি করার ব্যাপারে তোমার কি মতামত? সেজান ঠিক বুঝতে পারল না আদ্রিস কি মিন করেছে। ভাবি একদম ঠিক করেছে, যদিও বুঝে করেনি। এ নিয়ে উনি বেশ আপসেট। আদ্রিসের কথা শুনে মৃদু সুরে হাসল। আর 3 দিন, তারপর জারিফের খেলা শেষ। ওর ঠিকঠাক যত্ন করো কিন্তু সেজান। সেজান বাঁকা হেসে বলল, জি ভাই, ওর বেশ যত্ন চলছে। 3 দিন পর রুষা ঘরে এসে আদ্রিসকে না পেয়ে ওয়াশরুমে খুঁজে দেখল, সেখানেও নেই। রুষা আদ্রিসের নাম ধরে কয়েকবার ডেকে ঘরের বাইরে দেখে আবারও ঘরে এলো। আদ্রিস বারান্দা থেকে এসে বিরক্তি নিয়ে ওর দিকে চেয়ে আছে। রুষা হাঁপ ছেড়ে বাঁচল। আদ্রিসকে না দেখে বেশ ভয় পেয়ে গিয়েছিল। আদ্রিস বিরক্তি ফুটিয়ে বলল, এভাবে চেঁচাচ্ছ কেন? তো কি করবো, আপনি কোথায় চলে গিয়েছিলেন? আমি ছোট বাচ্চা নই। আমি জানি আপনি ছোট বাচ্চা নন, কিন্তু আচরণ ছোট বাচ্চাদের মতো করছে। এই রাতের বেলায় আপনার গায়ের বাইরের যাওয়ার পোশাক কেন? এত রাতে কোথায় যাচ্ছেন? কাজ আছে। আদ্রিস ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়। আয়না দেখে চুল ঠিক করছে। রুষা ওর সামনে গিয়ে বলল, মানলাম আপনার পা গেছে ভালো, তাই বলে বাইরে বেরিয়ে পড়বেন আর কিছুদিন? উফ রুষা, এত ঘ্যান ঘ্যান করো না, তোমাকে এত ভাবতে হবে না। রুষা তেড়াভাবে উত্তর দিল, তাহলে কে ভাববে? অন্য মেয়ে? তুমি কেন ভাববে? আমি আপনার স্ত্রী। সো হোয়াট? স্ত্রী তার স্বামীকে নিয়ে ভাববে, এটা স্বাভাবিক। আপনি এখন কোথাও যাচ্ছেন না, এই মুহূর্তে মারামারি গোলাগুলি করা উচিত হবে না। আদ্রিস অবাক হয়ে জিজ্ঞেস করল, মারামারি গুলাগুলি তোমাকে কে বলল? বলতে হবে। আপনার এই অবস্থা যে করেছে তাকে এমনি এমনি ছেড়ে দেবেন? আপনি প্রতিশোধ নেবেন, স্বাভাবিক। তাহলে বাধা দিও না, লাভ হবে না। আদ্রিস রিভলভার গুজে নিল। রুষার নিজেকে অসহায় লাগছে। এই অবস্থায় আদ্রিসকে যেতে দিতে চায় না, না জানি আবার কোন বিপদ হয়। রুষা অসহায় মুখ করে আকুতি মিনতি করে পড়ল, আমার কথাটা রাখুন প্লিজ, আর 2 দিন পরে যাবেন। আদ্রিস এইবার প্রচন্ড রেগে গেল। রুষা, বাড়াবাড়ি করছো তুমি, বেশি অধিকার খাটাতে আসবে না, এসব আমার একদম পছন্দ না। আমি আপনার ভালোর জন্য বলছি। আদ্রিস রুষার 2 বাহু চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, কে ভালো ভাবতে বলেছে? আমাকে তো তোমার পছন্দ না। আজ আমি মরে গেলে তুমি বেঁচে যাবে, সারা জীবনের মতো বেঁচে যাবে, নতুন করে জীবন শুরু করতে পারবে। তাই রিল্যাক্স থাকো, বসে বসে আমার মৃত্যু কামনা করো। আমার লাশ তোমাকে শান্তি দেবে, তাহলে তোমার মুক্তির পথ সুগম হবে। রুষার গাল বেয়ে পানি পড়ছে, ওর বুকের ভিতরটা ভেঙে চুরে যাচ্ছে। আদ্রিসের দিকে অপলক নয়নে চেয়ে আছে। আদ্রিসকে যে ও ভালোবাসে সেটা অনুভব করতে পেরেছে অনেক আগেই। আদ্রিস ওকে জিজ্ঞেস করলো। রুষা আরো জোরে কাঁদতে লাগলো। কাছের মানুষের মৃত্যু সহ্য করার মতো শক্তি আর অবশিষ্ট নেই ওর মাঝে। আদ্রিস ভ্যাবাচাকা খেয়ে গেল ওর কান্না দেখে। রুষা আচমকা ওকে জড়িয়ে ধরল, কাঁদতে কাঁদতে বলল, আমি আর কারোর মৃত্যু সহ্য করতে পারবো না, খুব কষ্ট হয় আমার। আপনাকে আমার পছন্দ না, কিন্তু আমি আপনাকে খুব ভালোবাসি।
ভালোবাসি শব্দটা শুনে আদৃশের পুরো পৃথিবী এলোমেলো হয়ে গেল। মুহূর্তেই সব রাগ পড়ে গেল। চারিদিকে যেন আলোকিত হতে লাগলো। মনে হচ্ছে শূন্যে ভাসছে। আদৃশ রুষাকে বুক থেকে সরিয়ে দাঁড় করিয়ে চোখের পানি মুছে বলল, কি বললে তুমি? যা শুনেছেন তাই বলেছি, আর বলতে পারবো না। আদৃশ যেন বিশ্বাস করতে পারছে না। মনে হচ্ছে ভুল শুনেছে। ভালোবাসো তুমি আমাকে? রুষা মাথা নামিয়ে শীতল কণ্ঠে বলল। আদৃশ রুষাকে জড়িয়ে নিল। ওর বুকের ভিতর ঢোল তবলা সব বাজছে। মোবাইল বের করে সেজানকে কল করলো। সেজান বাইরে অপেক্ষা করছিল। ও আদৃশের বাড়ির দিকে একবার চেয়ে কল রিসিভ করলো। সেজান, আজকে যাব না, শরীর ভালো লাগছে না, তুমি চলে যাও। সেজান কিছুই বুঝতে পারল না। জি বলে কল কেটে চলে গেল। রুষা মাথা তুলে আদৃশের দিকে চেয়ে মৃদু হাসল। আদৃশ রুষার দিকে তাকাতেই রুষার চোখ নামিয়ে নিল। আদৃশের দৃষ্টি অনেক কিছু বলছে। আদৃশের কপালে ঠোঁট ছুঁয়ে দিলে রুষা আবেগে চোখ বন্ধ করে নেয়। ওর সারা শরীরে শিহরণ বয়ে যাচ্ছে। আদৃশের গলা জড়িয়ে ধরে। আদৃশ ওর ঠোঁট যুগল নিজের আয়ত্তে নেয়। ভালোবাসার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে দুজন ভালোবাসার মানুষ। বাতাসে জানালার পর্দা সামান্য উড়ছে। রাতের জানালা কিংবা দরজা কিছুই লক করা হয়নি। জানালা দিয়ে এক ফালি স্নিগ্ধ রোদ ওদের বিছানায় এসে পড়েছে। বাইরে পাখির কিচিরমিচির শব্দ জানান দিচ্ছে বেশি সকাল হয়নি। উষ্ণ নিঃশ্বাস আর কপালে ঠোঁটের স্পর্শে রুষার ঘুম ভাঙল। তবুও রুষার চোখ মেলল না। ঘুমের ভান করে শুয়ে আছে। কিছুক্ষণ পরে আধো আধো চোখ মেলে আদৃশকে ওয়াশরুমে যেতে দেখল। রুষা আবারও চোখ বন্ধ করল। ঘুমের চোখ মেলতে পারছে না। ওয়াশরুমের দরজা খোলার শব্দে আবারও রুষার ঘুম ভেঙে গেল। ওর ঘুম বরাবরই হালকা। বিরক্তি নিয়ে চোখ খুলল রুষা। আদৃশ আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে। এত সকালে আদৃশ কোথায় যাচ্ছে তা অজানা নয় রুষার। রুষা মনে মনে বলছে, ও শুনবে না আমার কথা। একবার যখন মাথায় ভূত চেপেছে, জারিফের খেলা শেষ করবেই। যদিও জারিফের চ্যাপ্টার শেষ হওয়া জরুরি। এই লোক বেঁচে থাকলে আমাদের শান্তি দেবে না, আমাদের জীবনে বারবার হানা দেবে। আদৃশ আর আমি দুজনেই ভয় থাকবো প্রতিশোধ নেয়ার জন্য। কখনো আদৃশ আবার কখনো আমার উপর হামলা করবে। আদৃশ আমাকে নিয়ে চিন্তিত থাকবে, একা ছাড়বে না। রুষা আবারও চোখ বন্ধ করলো। দেখার অপেক্ষা আদৃশ ওকে ডাকে কিনা অথবা বলে যায় কিনা। রুষার কাছে এসে আদৃশ দাঁড়ালো, কিন্তু ওকে ডাকলো না। মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে গালে হাত দিয়ে স্লাইড করে চাদরটা ভালো করে জড়িয়ে দিল। তারপর উঠে চলে গেল। দরজা বন্ধ করার শব্দে শব্দেই রুষার আদৃশের চলে যাওয়া নিশ্চিন্ত হলো। চোখ খুলে রুষা মুখ ভার করে রাখলো। তারপর আবারও বালিশে মুখ গুজে ঘুমিয়ে পড়ল। জারিফ ছোট্ট একটা খাঁচার মধ্যে বসে আছে। দাঁড়ানো যায় না, মাথা ঠেকে যায়, এদিক সেদিক নড়া যায় না। অনেক কষ্টে সহ্য করতে হচ্ছে ওকে। ঠিকঠাক খাবার পায়নি, আর না পেয়েছে পানি। মাঝে মধ্যে দয়া হলে একটু পানি আর খাবার দেয়। ঘুমাতেও পারে না ঠিক মতো, সারা শরীর ব্যথা। জারিফ শুধু ভাবছে একবার যদি এখান থেকে বের হতে পারে, কিন্তু সে আশাও নেই। আদৃশের গার্ডগুলো সব সময় সতর্ক থাকে। আদৃশ হঠাৎ করে ভিতরে ঢোকে। এই বাজপাখিকে দেখে জারিফের কলিজা শুকিয়ে যাচ্ছে। আদৃশ ওর সামনে গিয়ে দাঁড়িয়ে ঘাড় কাত করে আবার সোজা করে। কি রে ইঁদুরের বাচ্চা, কেমন লাগছে? তোকে দেখে ইঁদুরই মনে হচ্ছে। ইঁদুরের খাঁচায় বন্দি ছোট্ট একটা ইঁদুর। জারিফ রাগে গজগজ করছে, কিছু বলতে পারছে না নিজের অবস্থার জন্য। আদৃশ গিয়ে ওর সিংহাসনে পা ঝুলিয়ে বসল, দৃষ্টি জারিফের দিকে। দুজন লোক ওকে ধরে আদৃশের সামনে আনে। আদৃশ উঠে ওর সামনে গিয়ে দাঁড়ায়। ওকে পা থেকে মাথা পর্যন্ত দেখে বলল, তোকে ঠিক কোন কোন কাজের জন্য শাস্তি দেব? রুষাকে তুলে নিয়ে যাওয়ার জন্য? না তোর লোক ওকে ছুঁয়েছে তার জন্য? না তুই ওকে নিয়ে বাজে পরিকল্পনা করেছিলি তার জন্য? না আমাকে মারতে চেয়েছিলি তার জন্য? জারিফ শুধু রাগে ফোঁসফোঁস করছে, কিছু বলছে না। আদৃশ একটা চাকু এনে ওর দুই চোখে দুইবার আঘাত করলো। জারিফ চিৎকার করছে আর ছটফট করছে, রক্ত পড়ছে চোখ দিয়ে। দুই হাত দিয়ে চোখ ধরে রেখেছে। আদৃশ পৈশাচিক হেসে বলল, রুষাকে নিয়ে বাজে পরিকল্পনা করার জন্য ছোট্ট উপহার। তারপর বড় একটা তলোয়ার দিয়ে একে একে ওর দুই হাত কেটে বলল, এটা ওকে ছোঁয়ার জন্য। জারিফের আর্তনাদ, চিৎকার, আহারাচি আদৃশকে বেশ মজা দিচ্ছে। আদৃশ হাসছে তৃপ্তির হাসি। ওর কলিজাটা ঠান্ডা হয়েছে, খুব শান্তি লাগছে। আদৃশ আরাম করে বসে জারিফের ছটফটানি দেখছে। কিছুক্ষণ পরে উঠে গিয়ে ওকে লাথি মারল। জারিফ নিস্তেজ হয়ে যাচ্ছে, গোগানি দিচ্ছে শুধু। আদৃশ রিভলভার বের করে পুরো 6টা বুলেট ওর শরীরে ঝাঁঝরা করে দিল। তারপর বলল, এটা আমার সাথে দুশ্মনী করার জন্য, আমাকে আঘাত করার জন্য।
রুষাকে কাঁদানোর জন্য। আদৃশ ওর লাশটায় আরেকটা লাথি মেরে রিভলভার সেজানের হাতে দিয়ে বেরিয়ে গেল। রুষা ফ্রেশ হয়ে ঘর গোছাচ্ছে। বিছানার চাদর চেঞ্জ করে ওর পছন্দ মতো একটা চাদর বের করে বিছিয়ে নেয়। রুষা গুণগান করছে। আদৃশ ওকে পিছন থেকে জড়িয়ে ধরল। আকস্মিকভাবে জড়িয়ে ধরায় রুষা লাফিয়ে চেঁচিয়ে ওঠে। আদৃশকে দেখে স্থির হয়, কিন্তু ভয় পাওয়ার কারণে শ্বাস ওঠানামা করছে। আদৃশ ভ্রু কুঁচকে ওর দিকে তাকালো। তোমার হাত এত ঠান্ডা কেন? ভয় পেয়ে গিয়েছিলাম। আদৃশ্যর কথায় পাত্তা না দিয়ে রুষাকে কাছে টেনে নিল। রুষার নাকে নাক খসছে। ঘন ঘন শ্বাস ওর মুখের উপর আঁচড়ে পড়ছে। রুষা আদৃশ্যের শার্ট শক্ত করে ধরল। ওর চোখ বন্ধ। আদৃশ টুপ করে ওর ঠোঁটে কিস করে বলল, ব্রেকফাস্ট করেছো? রুষা চোখ খুলে বলল, না, মাত্র ফ্রেশ হয়ে ঘরটা গোছালাম। আদৃশ খেয়াল করলো রুষার চুল ভেজা। চুলে আঙ্গুল পেঁচিয়ে বলল, তোমাকে আজ অন্যরকম লাগছে। কেমন লাগছে? আদৃশ মাতাল করা কণ্ঠে বলল। সো হট। রুষা লজ্জা পেয়ে বলল, হ্যাঁ, খেতে আসো। রুষা নিজেকে ছাড়িয়ে নিয়ে খেতে চলে গেল। রুষা খাওয়ার জন্য খাবার মুখে তুলে দিতে গেলে আদৃশ হাঁ করে। রুষা নিজের মুখে খাবার পুড়ে বলল, তুমি এখন সুস্থ, নিজের হাতে খাও। খাইয়ে দিলে কি হয়? কি শুরু করলে? সবাই দেখছে। আদৃশ আবারও হাঁ করল। রুষা সার্ভেন্টদের ইশারা করলে চলে যেতে। ওরা চলে গেলে রুষা লাজুক ভঙ্গিতে আদৃশকে খাইয়ে দিচ্ছে। রুষা আদৃশকে তৃপ্ত দেখে নিজেও তৃপ্ত। বারবার ডাকছে, ওর কপালে এত সুখ সইবে তো? এই সুখের সংসারে কোনো ঝড় আসবে না তো? এসব ভাবতেই একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। রুষা দীর্ঘ সময় ইউটিউব দেখে পায়েস রান্না করা শিখেছে। সার্ভেন্টরা সব জোগাড় করে দিয়েছে। রুষা এখন মনোযোগ দিয়ে পায়েস রান্না করছে। আদৃশ দুপুরবেলা অফিস থেকে ফিরে সরাসরি রুষার জন্য রান্নাঘরে ঢুকেছে। রুষাকে আগ্রহ নিয়ে রান্না করতে দেখে বাধা দিল না। রুষা রান্নাঘরে আছে শুনে প্রথমে ডেকে গিয়েছিল, কিন্তু এই হাসি মাখা মিষ্টি মুখটা দেখলে 7 খুন মাফ করে দেয় আদৃশ। বড্ড ভালোবাসে যে, তাই। কি রান্না করো? রুষা হাসি মুখে উত্তর দিল, পায়েস। বাহ, পায়েস রান্না করতে পারো? আমি রান্না বান্না কিছু পারি না, তবে চেষ্টা করছি। কেমন হবে জানি না, যেমনই হোক। তোমার জন্য এত এফোর্ট দিচ্ছি, খেয়ে বলবে ভালো হয়েছে, না হলেও বলবে। তুমি ভালোবেসে বিষ দিলেও খেয়ে নেব। বাজে কথা বলো না তো, গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি আসছি। আদৃশ চলে যেতে নিলে রুষা পিছন থেকে প্রশ্ন করার, জারিফ নামের মাফিয়ার কি খবর? রুষা উত্তর জানার জন্য উতলা হয়ে গেছে। অনেক আগ্রহ নিয়ে বেঁচে আছে। আদৃশ মুখ ভার করে বলল, শালা পালিয়ে গেছে, তাই তো সকাল সকাল তোমাকে কিছু না বলে বের হয়ে গিয়েছিলাম। রুষার মুখে যেন একগুচ্ছ কালো মেঘ নেমে এলো। পালিয়ে গেছে কি করে? ও তো আবার আমাদের ক্ষতি করতে চাইবে। ও আপনার হাত থেকে কি করে পালালো? আদৃশ রুষার চোখে মুখে ভয় দেখে মনে মনে বেশ খুশি হলো। তুমি চিন্তা করো না, ওকে খুব শীঘ্রই ধরে ফেলবো। তুমি শুধু একটু সাবধানে থাকবে। তোমার জন্য পর্যাপ্ত সিকিউরিটির ব্যবস্থা করছি, ভয় পেও না। আদৃশ দরজার দিকে ঘুরে বাঁকা হাসলো। রুষা থম মেরে দাঁড়িয়ে আছে। জারিফের চ্যাপ্টার ক্লোজ হওয়া জরুরি ছিল, কিন্তু তা হলো না, পালিয়ে গেল। কি করে পালালো? আদৃশ এই জন্য সকাল সকাল বেরিয়ে গেছে। জারিফ কি আবার বিদেশে চলে গেল? তাহলে ধরবে কি করে? ভালোবাসার রঙিন টানাই করে কেটে গেছে রঙিন একটা মাস। আজ আদৃশ বাড়ির কোনায় কোনায় ক্যামেরা সেট করছে, এমনকি বেডরুমেও। এসব দেখে রুষা খেপে গেল। বেডরুমে কেউ ক্যামেরা লাগায়? তুমি সব কি করছো? রুষা, আমার পক্ষে ব্যবসা বাণিজ্য রেখে ঘরে বসে থাকা সম্ভব না, আর তোমাকে সবসময় নিজের সাথে রাখাও সম্ভব না। জারিফ কখন কি করে বসে, আমি কোনো রিস্ক নিতে চাই না। আমি যেখানেই থাকি না কেন তোমার উপর আমার দৃষ্টি থাকবে। তোমার বিপদ হলে জানতে পারবো। তাই বলে ঘরে ক্যামেরা? কোনো প্রাইভেসি নেই? স্বামী স্ত্রীর মাঝে কিসের প্রাইভেসি? আমি ছাড়া অন্য কেউ দেখতে পাবে না। তাহলে এক কাজ করো, ওয়াশরুমেও ক্যামেরা লাগিয়ে দাও। আদৃশ আলতো হেসে বলল, প্রয়োজন পড়লে তাও দেব। রুষা চোখ বড় বড় করে চেয়ে আছে। আদৃশ বারান্দার ক্যামেরা লাগানো দেখতে চলে গেল। রুষা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। ও কি করছে কিছুই বুঝতে পারছে না। রাগ হচ্ছে প্রচুর। আদৃশ অফিসের কাজ করতে করতে ল্যাপটপের স্ক্রিনে রুষাকে দেখছে। রুষা পুরো দিন ঘর থেকে বের হয়নি। ঘরের কাজ করেছে, শুয়ে শুয়ে বই পড়েছে, গান শুনেছে, ঘুমিয়েছে। খাওয়ার জন্যও নিচে যায়নি। রুষা যে সব ইচ্ছে করে করছে বুঝতে পারছে। প্রায় বিকেল হয়ে গেছে। রুষা ফ্রেশ হয়ে নিচে গেল, তবে খেতে নয়, বাইরে গিয়ে একটু হাঁটাহাঁটি করতে। কিন্তু দরজার সামনে যেতেই একজন সামনে এসে মাথা নিচু করে বলল, সরি ম্যাম, আপনার বাইরে যাওয়ার পারমিশন নেই।
রুষা অবাক হয়ে বলল, মানে আমি বাড়ির বাইরে যাচ্ছি না, বাগানে যাব। সেখানে যাওয়ার অনুমতিও আপনার নেই। অদ্ভুত, সরুন, আমি বাইরে যাব। আপনাকে যেতে দিলে স্যার ফিরে এসে আমাদের কঠিন শাস্তি দিবে। রুষা রেগে মেগে ছুটে নিচের ঘরে চলে গেল। পিছন থেকে একজন সার্ভেন্ট ওকে খাওয়ার জন্য অনেকবার ডাকলো, কিন্তু ও শুনল না। দরজা বন্ধ করে রাগে কচকচ করতে করতে শুয়ে পড়ল। মুখের উপর বালিশ দিয়ে রাখলো যাতে আত্রিশ ওকে দেখতে না পায়। 2 মিনিটের মাথায় ওর মোবাইলে ফোন এলো। রুষা রিসিভ করে চুপ করে কান পেয়ে গেল। আত্রিশ ওপাশ থেকে বলল, রুষা খেয়ে নাও, বিকেল হয়ে গেছে, এখনো দুপুরের খাবার খাওনি কেন? আমি খাবো না। আত্রিশ আরেকটু কড়া করে বলল, রুষা খেয়ে নাও। খাবো না আমি। রুষা রাগ দেখিয়ে কল কেটে দিল। আধা ঘন্টা পর আদ্রিস হন্ততন্ত হয়ে ঘরে ঢুকলো। রুষা শুয়েছিল। আদ্রিস খেকিয়ে বলল, তোমার জন্য কি আমি কাজও করতে পারবো না? রুষা হুড়মুড়িয়ে উঠে বসে বলল, আমি তোমাকে কাজ করতে কখন বারণ করলাম? তুমি খাওনি কেন? ইচ্ছে নেই। আদ্রিসের রাগ উঠে গেলেও নিজেকে শান্ত করল। তারপর ওর পাশে বসে ওকে কাছে টেনে আদুরে গলায় বলল, আমি তো তোমার জন্য এইসব করছি, তোমার কথা ভেবেই। মাত্র কিছুদিন, জারিফকে ধরতে পারলে তোমাকে আর এভাবে থাকতে হবে না, নিজের মতো থাকতে পারবে। এই কয়দিন কোঅপারেট করো। রুষা তবুও কিছু বলল না। কিছুক্ষণ চুপ থেকে বলল, আমার সারাদিন এভাবে চুপচাপ বসে থাকতে ভালো লাগে না। এভাবে একটা মানুষ বাঁচতে পারে? আমি তো রোবট নই। আচ্ছা, খেয়ে তৈরি হয়ে নাও, আমি তোমাকে আশ্রমে নিয়ে যাব। রুষা ওর কথা শুনে খুশিতে আত্মহারা হয়ে খেতে চলে গেল। 2 দিন পর আদ্রিস মোবাইলে কারোর সাথে চিৎকার চেঁচামেচি করছে। রুষা ওকে চিৎকার করতে দেখে দৌড়ে ঘরে আসে। পিছন থেকে শুনতে পায় আদ্রিস চেঁচিয়ে বলছে, 50 লাখ টাকা কি তোর বাপ দিবে? 1 পয়সা কম নেব না, আমার পুরো 10 কোটি চাই। 1 টাকা কম হলে তোকে গুলি মেরে মাটি চাপা দিয়ে দেব। ওকে আমার কথা বলবি 1 টাকা কম দিলে ওর খবর আছে, যদি বাড়াবাড়ি করে ওখানে শেষ করে দিবি। টাকা দিতে না পারলে বাঁচার দরকার নেই, মেরে দে। ওর কথা শুনে রুষা অবাক না হয়ে পারল না। আদ্রিস এত টাকার মালিক, সেখানে 50 লাখ টাকার জন্য এভাবে কথা বলছে, আবার মেরে ফেলার কথা বলছে। লোকটার হয়তো আর্থিক সমস্যা আছে, তাই দিতে পারছে না। আদ্রিস কল কেটে গালাগাল করতে করতে ঘুরে রুষাকে দেখল। রুষা স্তব্ধ হয়ে চেয়ে আছে। লোকটার হয়তো আর্থিক সমস্যা আছে, কথা বলে আর কিছুদিন সময় দাও। অনেক সময় দিয়েছি, ওর আর্থিক সমস্যা থাকলে সেটা ওর ব্যাপার, আমার দেখার দরকার আছে? আমি আমারটা চাই অ্যাট এনি কস্ট। 50 লাখ টাকার জন্য মেরে ফেলবে? টাকার দাম বেশি মানুষের চেয়ে? আমার কাছে মানুষের চেয়ে টাকার দাম বেশি। টাকা না থাকলে এই পৃথিবীতে মাথা উঁচু করে বাঁচা যায় না, সম্মান পাওয়া যায় না। টাকা না থাকলে কাউকে পাশে পাওয়া যায় না। আজ টাকা আছে, লাইফে সব আছে। টাকা না থাকলে তুমিও ছেড়ে চলে যাবে। রুষা ওর কথা শুনে বড় সড়ো ধাক্কা খেল। আদ্রিস ওকে লোভী ভাবছে। আমি তোমার টাকার জন্য তোমার সাথে আছি। টাকার জন্য হয়তো নেই, কিন্তু টাকা না থাকলে আমাকে ছেড়ে অন্যের হাত ধরতে দুবার ভাববে না। মেয়েরা টাকার জন্য সব করতে পারে। আদ্রিস, সবাই এক নয়, সবাইকে এক রকম ভেবে জাজ করো না। আর প্লিজ এভাবে এত লোভী বলো না। আচ্ছা ধরো আমি হঠাৎ করে গরিব হয়ে গেলাম, আমার ব্যবসা বাণিজ্য যাবতীয় সম্পত্তি হাতছাড়া হয়ে গেল, তখন তুমি কি করবে? কি করব? তোমার সাথে থাকবো, তোমার সব পরিস্থিতিতে ফাইট করব। আমি তোমার স্ত্রী। আদ্রিস হাসল। সে হাসিতে তাচ্ছিল্য দেখতে পেল রুষা। স্বার্থ ছাড়া কেউ কারোর সাথে থাকে না। আমি তুমি দুজনেই দুজনের স্বার্থের জন্য একে অপরের সাথে আছি। ভালোবাসাও এক ধরনের স্বার্থপরতা। নিজের ভালোবাসার জন্য মানুষ কত কি করে, আমি নিজেই কত কি করেছি। তোমার ভালোবাসা আদায় করতেও আমাকে অনেক অনেক কিছু করতে হয়েছে। কেন করেছি? নিজের স্বার্থে। তুমি ব্যথা পেলে আমি ব্যথা পাই কেন? অস্থির অস্থির করি কেন? নিজের স্বার্থে। রুষা অবাক হয়ে আদ্রিসকে দেখছে। কি সব উল্টোপাল্টা কথা বলছে, সব উল্টোভাবে নিচ্ছে, উল্টোভাবে ভাবছে। আদ্রিস আসলেই অসুস্থ মানুষ। এই মানুষটার সাথে কি করে আজীবন থাকবে জানা নেই। কখন কি বলে কি করে কোনো দিকে হুঁশ নেই। রুষা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি নিজেও নিজের দিকটা আগে ভাবি, কিন্তু তাই বলে অন্যের ক্ষতি চাইনি কখনো। অন্যের কষ্ট সমস্যা বোঝার চেষ্টা করেছি, সাহায্য করার চেষ্টা করেছি। এদিক দিয়ে তোমার চেয়ে কিঞ্চিত হলেও কম স্বার্থপর। লোকটাকে মেরো না। একটা মৃত্যু অনেকগুলো মানুষের জীবন প্রভাব ফেলে। একা মরে না, অনেকগুলো মানুষকে জীবন্ত লাশ করে দিয়ে যায়। আর হ্যাঁ, তোমার সৎ মায়ের মতো সবাইকে বিবেচনা না করে আপন মায়ের মতো বিবেচনা করতে পারো, তাতে কোনো ক্ষতি নেই।
রুষা ঘর থেকে চলে গেল। দিন দিন আদ্রিস আর রুষার সম্পর্কের অবনতি হচ্ছে। রোজ রোজ নতুন তিক্ততা ঘিরে ধরছে মিষ্টির সম্পর্কের মধ্যে। আদ্রিস রুষাকে পুরো দিনে 3 বার মোবাইলে কথা বলতে দেখেছে, আর কাউকে অনেকটা সময় নিয়ে মেসেজ করতে দেখেছে। আদ্রিস রুষাকে ওর বিপক্ষে কিছু করতে দিতে চাইছে না, আর না চাইছে প্রতারক হিসেবে কঠিন শাস্তি দিতে। আদ্রিস চাইছে রুষা ওর সাথে ওর হয়ে থাকুক, ওকে হারাতে পারবে না। আজকাল মাথায় বিভিন্ন চিন্তা চারা দিয়ে ওঠে, নিজের উপর কন্ট্রোল রাখতে পারছে না। উল্টোপাল্টা কাজ আর কথা দুটোই করছে। রুষা আদ্রিসের ব্যবহারে বারবার ঘাবড়ে যায়। রুষাকে এতবার কারোর সাথে কথা বলতে দেখে মাথায় অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আদ্রিস অফিস থেকে ফিরেই ওর হাত থেকে মোবাইল কেড়ে নেয়। রুষা শুয়েছিল, আদ্রিসকে দেখে ভয় পেয়ে গেল। এভাবে মোবাইল কেড়ে নেওয়ায় বুক কেঁপে ওঠে।